নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো আমি অন্তরা আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ঠাকুরের কথা একটু অন্যরকম। আজকে ষষ্ঠীর কথা বলবো। আজ জামাই ষষ্ঠী। বাঙালির ঘরে ঘরে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী। জামাইয়ের আদর শ্বশুর শাশুড়ির কাছে। আজকের পর্ব আমার তাই নিয়ে। আগেকার সময় জামাই ষষ্ঠীর যে চিত্র ছিল এবং এখনকার যে জামাই ষষ্ঠীর চিত্র, সেই নিয়েই আজকের পর্ব। থাকবেন, পুরো সময় অবধি থাকতে অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের কথা। লোক সংস্কৃতি বিশেষজ্ঞের মতে বাংলার বছরে প্রতি মাসে বিভিন্ন ধরনের ষষ্ঠী পূজার প্রচলন ছিল। বৈশাখে ধুলো ষষ্ঠী, জ্যৈষ্ঠে অরণ্য ষষ্ঠী, আষাঢ়ে কোড়া ষষ্ঠী, শ্রাবণে লোটন ষষ্ঠী, ভাদ্রে মন্থন ষষ্ঠী, আশ্বিনে দুর্গা ষষ্ঠী, কার্তিকে গোট ষষ্ঠী, অগ্রহায়ণে মূল ষষ্ঠী, পৌষে পাটাই ষষ্ঠী, মাঘে শীতল ষষ্ঠী এবং ফাল্গুনে অশোক ষষ্ঠী এবং শেষে চৈত্রে নীল ষষ্ঠী। এদের মধ্যে জ্যৈষ্ঠের অরণ্য ষষ্ঠী সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ প্রাধান্য লাভ করে জামাই ষষ্ঠীতে রূপান্তরিত হয়। 12 রকমের ষষ্ঠী পুজোর মধ্যে শুধু এই জামাই ষষ্ঠী পূর্ববঙ্গে বিশেষ গুরুত্ব পেতে শুরু করে। আম এই পুজোর অন্যতম প্রধান উপকরণ। তাই পাবনা এবং বগুড়া জেলায় একে অনেক সময় আম ষষ্ঠীও বলা হয়ে থাকে। এই পুজোর মূল উদ্দেশ্য কন্যা সন্তান লাভের জন্য জামাইয়ের বিশেষ সংবর্ধনা। 1851 সংবাদ প্রভাকর খবরের কাগজে এই জামাই ষষ্ঠীর একটা অসামান্য একটি বর্ণনা প্রকাশিত হয়েছিল। বাংলা সাংবাদিকতার দুনিয়ায় সংবাদ প্রভাকর নামটা বিশেষ তাৎপর্যপূর্ণ। 1831 সেই আমলে নামকরা কবি ঈশ্বরচন্দ্র গুপ্তর সম্পাদনায় প্রথমে সাপ্তাহিক এবং কয়েক বছর পর 1839 থেকে দৈনিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হতে শুরু করে সংবাদ প্রভাকর। যাদের লেখা ছাপা হতো তারা ছিলেন সেই আমলের দিকপাল ব্যক্তিত্ব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাধাকান্ত দেব এবং পরবর্তীকালে হরিনাথ মজুমদার ওরফে কাঙাল হরিনাথের লেখাও ছাপা হয়েছিল সেখানে। সেই কাগজে খোদ সম্পাদকের স্নেহধন্য এক ছোকরা 19বিংশ শতাব্দীর ঠিক মাঝামাঝি সময় কলকাতার নববাবুদের শ্বশুরবাড়ি যাত্রার বর্ণনা দিয়েছিলেন। নীল বিদ্রোহ শুরু হতে তখনও কয়েক বছর দেরি। কাজেই নীলদর্পণ তখনও ভবিষ্যতের গর্ভে। তাই সেদিনের উঠতি ছোকরা দীনবন্ধু মিত্রর নাম তখনও বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েনি। 175 বছর আগে সেই কলকাতার হাতে গোনা সংস্কৃতি মনস্ক মানুষজন সেই লেখা পড়ে কতটা আমোদ করেছিলেন তা আর জানা যায় না, কিন্তু বর্ণনাটা আজও প্রাসঙ্গিক। সেই বর্ণনাটাই আজকে আমি আপনাদেরকে দেব। দীনবন্ধু লিখেছিলেন, নতুন জামাই বাবা জীবন প্রথমে মিহি সুতোয় বোনা বিখ্যাত ঢাকাই ধুতি পরিলেন, কাঁধে নিলেন চাদর বা উড়ানি। এই উড়ানি তখনকার দিনের বিখ্যাত সবুজ বরণ বারাণসী উড়ানি, যা নাকি নায়িকার নয়ন জুড়ানি। জামাইদের মধ্যে কেউ কেউ আবার গলায় রুমাল বেঁধে বাড়ায় মাধুরী। ধুতি চাদরের পর জামার পালা, তার কোনোটি কামিজ, কোনোটি পিরান, আবার কোনোটি পেঙ্গি। সেসব জামাই একটি করে ঘড়ি রাখার পকেট থাকত। পকেটে ঘড়ি রাখার পর সেই ঘড়ি থেকে একটি করে চেন বেরিয়ে জামার বুকে বোতামের সঙ্গে যুক্ত থাকত। পোশাক পরার পর চলত কেশ পরিচর্যার পালা। মাথাটা আঁচড়ে জামাইরা বিলাতি সিঁতি কেটে নিতেন। অনেকে আবার বিলাতি ধরনের পাকা সিঁতিও কাটতেন। কেউ কেউ আবার কালনাগিনীর পেরে ধুতির কোচার শেষের ফুল হাতে নিয়ে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়তেন। জামাইয়ের গলায় বিলাতি চেন আর কোমরে সোনার বিছা এবং করগাথা অর্থাৎ আঙুলে পর পর আংটি অবশ্যই থাকত, আর হাতে থাকত হেমছড়ি। রসিকের দল সেই আমলে শ্বশুরবাড়িকে মধুপুর বলে সম্বোধন করতেন। একে তো নতুন জামাইদের জন্য বিশেষ জামাই আদরের ব্যবস্থা। এরপর থাকতো শালির দল, আর শালিরা চিরকালই আধিঘরবালি।
শ্বশুর গৃহে ঢুকে প্রথমে বারবারই অর্থাৎ বহির্মহলে শ্বশুরমশাইকে প্রণাম সারতে সারতেই অন্তর্মহলে পৌঁছে যেত জামাই এসেছে বার্তা। নতুন জামাইকে বরণ, আশীর্বাদ ইত্যাদি নানা রকমের স্ত্রী আচারের পর শাশুড়ির কাছ থেকে ছাড়া পেয়ে জামাই গিয়ে পড়তেন শালীদের হাতে। এবার শুরু হতো জামাইবাবুকে নানা রকমভাবে উৎপীড়ন পর্ব। আজও সেই স্মৃতিতে জামাই ঠকানো কথাটা প্রচলিত রয়েছে। দীনবন্ধু মিত্র 1851-তে যে বর্ণনা দিয়েছেন সেটা নতুন জামাইয়ের শ্বশুর বাড়ি যাওয়ার বর্ণনা। তার লেখায় জামাই ষষ্ঠীর উল্লেখ ছিল না। সংবাদ প্রভাকরে এই লেখা প্রকাশ হওয়ার প্রায় 10 বছর পর প্রকাশ হয়েছিল কালীপ্রসন্ন সিংয়ের হুতুম প্যাঁচার নকশা। সমকালীন কলকাতার জীবন্ত দলিল হিসাবে পরিচিত এই বইয়ে কোথাও জামাই ষষ্ঠীর উল্লেখ নেই। যদিও হুতুম তার সময়ে প্রায় 100 বছর আগের কলকাতা অর্থাৎ 1770-এর দশকের কলকাতার অভিজাতদের প্রতি চূড়ান্ত তাচ্ছিল্য প্রকাশ করেছিলেন তার নকশায়। তিনি লিখেছিলেন, নবাবী আমল শীতকালে সূর্যের মতো অস্ত গেল, মেঘন্তে রৌদ্রের মতো ইংরেজদের প্রতাপ বেড়ে উঠল, বড় বড় বাঁশঝাড় সমূলে উচ্ছন্ন হলো, কঞ্চিতে বংশলোচন জন্মাতে লাগলো, নবমুন্সী ছিঁড়ে বেনে পুটের তেলি রাজা হলো। এখানে নবমুন্সী হলেন শোভাবাজারের রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা নবকৃষ্ণদেব। ছিঁড়ে বেনে ছিলেন পোস্তা রাজবংশের আদিপুরুষ রাজা সুখময় রায় এবং পুটে তেলি কাশিমবাজারে রাজবংশের প্রতিষ্ঠা কৃষ্ণকান্ত নন্দীর একমাত্র পুত্র রাজা লোকনাথ রায়। সেহেন হুতুম যদি নিজের সময় কলকাতায় জামাই ষষ্ঠী বারবারন্ত দেখতেন তাহলে ছেড়ে দিতেন বলে মনে হয় না। তাহলে বাংলা জামাই ষষ্ঠীর প্রচলন কবে থেকে আর কিভাবে হলো? কোনো সংস্কৃত মহাপুরাণ বা ধর্মসাহিত্যে ষষ্ঠী দেবীর কোনো উল্লেখ পাওয়া যায় না। পাওয়া যায় বাংলার প্রাচীন মঙ্গল কাব্যে। সেখানে ষষ্ঠী দেবী মনসা বা মঙ্গলচণ্ডীর মতোই লৌকিক দেবী। লোক সংস্কৃতি বিশেষজ্ঞ আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস বইতে লিখেছেন, বহু প্রাচীনকাল থেকেই বাংলার সমাজে সূতিকা গৃহে শিশুর জন্মের ষষ্ঠ দিনে তার দীর্ঘ জীবন কামনার বিশেষ এক দেবীর পূজার প্রচলন চলে এসেছে। শিশুর নম্বরে 6 নম্বর দিনে এই পুজো হয় বলে এই নাম, দেবীর নাম ষষ্ঠী। 16শো শতাব্দীর মাঝামাঝি সময় লেখা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে চৈতন্যদেবের জন্মের পর ষষ্ঠী পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের প্রায় প্রতি জায়গাতেই ষষ্ঠীতলা পাওয়া যায়, কিন্তু পূর্ববঙ্গে এমন নামের জায়গার সংখ্যা খুবই কম। তাই পণ্ডিতেরা মনে করেন এই পুজোর প্রচলন পশ্চিমবঙ্গেই বেশি ছিল। বর্তমানে আমরা জামাই ষষ্ঠী নিয়ে যে বিপুল পরিমাণে উৎসাহ দেখি তার বয়স খুব বেশি নয়। বাঙালির কাছে এখন এটি একটি পার্বণ নয়, একটি পারিবারিক বন্ধন, আদর আপ্যায়ন এবং ঐতিহ্য রক্ষার প্রতীক হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে উদযাপনের পদ্ধতিও বদলে গেছে, কিন্তু বছরের যে কোনো সময় জামাইয়ের শ্বশুরবাড়ি আগমনের পর শ্বশুর শাশুড়ির পর তার খাতির এবং শালী মহলে তার গ্রহণযোগ্যতা, বিশেষ করে খাওয়ার সময় থালা সাজিয়ে নাছোড় বান্দার মতো মাথা খাও কহে বামাগণের রীতি আজও অমলিন। বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে জামাইয়ের সাজ পোশাক ও রসনা তৃপ্তির আঙ্গিকও। ভোজনেও সাবেকিয়ানার সঙ্গে প্রযুক্তি মিশে গেছে। চেনা ধাঁচে বাড়ি বসে জামাই আদর করে খাওয়ানো হোক বা পরিবারের সফর, সকলে মিলে একসঙ্গে রেস্তোরাঁয় গিয়ে খাওয়া, বাঙালি যাপনে মিশেছে হাত ধরাধরি করে। সঙ্গে বেশ কিছু রেস্তোরাঁ থেকে বাড়িতে খাবার আনিয়ে নেওয়ার রেওয়াজও শুরু হয়েছে। জামাই ষষ্ঠীর সেলিব্রেশন তাই অনেকেই চান যে এমন কোনো পদ বানাতে যার স্বাদ মুখ থেকে মনে জায়গা করে নেয়। চেনা বাঙালি পদ যেমন সেই তালিকা রয়েছে, তেমনই নানা রকমের ফিউশন পদও এখনও সেই তালিকা জায়গা করে নিয়েছে। তবে সিগনেচার ডিশ হিসাবে লড়াইয়ে এখনও আছে স্পেশাল মটন কষা ও চিংড়ি মাছে মালাইকারির মতো পদ। জামাই ষষ্ঠী
আগের চিত্র এখনকার চিত্র হয়তো তফাৎ হয়েছে, কিন্তু আন্তরিকতা আমার মনে হয় আজও একই রয়ে গেছে। নমস্কার।